আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যার নাম অন্তরক সহগ ও অন্তরীকরণ সম্পর্কে। এই অধ্যায় করার মাধ্যমে আমরা ক্যালকুলাসের বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। তো চলো শুরু করা যাক। যখন এই ক্যালকুলাস পার্টটা তুমি স্টার্ট করবা, তখন আশেপাশের লোকজনরা বলবে ক্যালকুলাস পার্ট অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। যারা এই কথা বলবে তাদেরকে বলে দিও যে ভাই, আপনি ক্যালকুলাস পার্টটা বেসিক থেকে পড়াশোনা করেন নাই, সূত্রগুলো মুখস্থ করেন নাই এবং একাধিকবার অঙ্ক প্র্যাকটিস করেন নাই। যারা একাধিকবার অঙ্ক প্র্যাকটিস করবে, সূত্রগুলোকে মুখস্থ করবে এবং ক্যালকুলাসের প্রতিটা টপিক বেসিক থেকে পড়াশোনা করবে, তাদের জন্য ক্যালকুলাস পার্টটা অনেক প্রিয় হয়ে যাবে ভাইয়া, যেমনটা আমার। এবং এই ক্যালকুলাস পার্টটা অনেক মজার। যখন দেখবে ইয়া বড় বড় অঙ্কগুলো তুমি একদম মুখে মুখে সলভ করতে পারছো, যখন তুমি চ্যাপ্টার 7-এ যাবে। চ্যাপ্টার 7-ই হচ্ছে ক্যালকুলাসের রস এবং কষ। চ্যাপ্টার 6-এ একটু ক্যালকুলাসের মনে করো অন্তরীকরণ সম্পর্কে একটু ধারণা দিচ্ছে। ক্লিয়ার? তো চ্যাপ্টার 6-এ একটু কি বলা আছে ভাইয়া? অন্তরক সহগ সম্পর্কে এবং অন্তরীকরণ সম্পর্কে। তো এই সম্পর্কে আমি তোমাকে এমন ভাবে পড়াবো, এমন ভাবে পড়াবো যে এই ক্লাসটা করলে এই টপিক সম্পর্কে তোমাকে আর অন্য কোথাও পড়তে না হয়। ইনফ্যাক্ট এমন ভাবে পড়াবো যাতে তুমি এই টপিকটা সম্পর্কে অন্য কাউকে পড়াইতে পারো, এতটুকু আমি গ্যারান্টি দেবো। তাই চুপচাপ মোবাইলের কল বাদ দিয়ে, মেসেঞ্জার রিপ্লাই বাদ দিয়ে তুমি ক্লাস বসে পড়ো এবং মনোযোগ সহকারে দাও। জাস্ট একটু আমাকে টাইম দাও। তো এই অধ্যায়ের নামটা কি ভাইয়া? অন্তরীকরণ। এই অন্তরীকরণটাকে আমরা ইংলিশে আবার ডিফারেন্সিয়েশন বলি, কেউ কেউ আবার ডেরিভেটিভও বলি। ডেরিভেটিভটা মানে কি ভাইয়া? ডেরিভেটিভটা মানে হচ্ছে ভাইয়া, কোনো একটা বক্ররেখা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্ণয় করাটাই হচ্ছে ভাইয়া ডেরিভেটিভ। তো মনে করো এই একটা বক্ররেখা আছে, এই বক্ররেখার নির্দিষ্ট একটা বিন্দু মনে করলাম পি। এই পি বিন্দুতে ঢাল নির্ণয় করাটাকেই বলবো আমরা ভাইয়া ডেরিভেটিভ। তো এই সম্পর্কে আমরা কিছুক্ষণ পর বিস্তারিত জানবো। তার আগে আমরা বুঝতে পারলাম ভাইয়া যে আমরা যখন এই অধ্যায়টা করতে যাব, মূলত আমার কাজ কি ভাইয়া? ঢাল নির্ণয় করা। তাহলে আমাকে ঢাল সম্পর্কে আগে জানতে হবে, তাই না? তাই আমাকে আগে ঢাল সম্পর্কে জানতে হবে। তো ভাইয়া ঢালের ইংলিশটা কি জানো? ঢালের ইংলিশটা ভাইয়া আছে স্লোপ, এবং ঢালকে প্রকাশ করা হয় এম দ্বারা। এখন ঢাল মানে কি ভাইয়া? ঢাল মানে হচ্ছে কোনো কিছুর স্টিফনেস বা খাড়াই। কি বললাম? ঢাল মানে হচ্ছে কোনো কিছু স্টিফনেস বা খাড়াই। আরো সহজ ভাষা বলতে গেলে, জাস্ট বোঝার জন্য, কোনো কিছু সমতলের সাপেক্ষে যে পরিমাণ হেলানো থাকে সেই পরিমাণটাকে আমরা বলবো ঢাল। তো দেখো তো ভাইয়া, আমি ঢাল কি কি বললাম? স্টিফনেস বা খাড়াই। দেখো তো ভাইয়া, এইটা একটু বেশি পরিমাণ খারাপ অবস্থায় আছে না, আর এটা হচ্ছে কম পরিমাণ খারাপ অবস্থায় আছে। তার মানে বুঝলাম এটা স্টিফনেস একটু কম, এটা স্টিফনেস একটু বেশি। যেহেতু ভাইয়া এটা খাড়াই বেশি আর এর খাড়াই কম, সুতরাং ভাইয়া এইটার ঢাল বেশি, এটার ঢাল কম। তুমি ভাইয়া এইখান থেকে সহজে পথ অতিক্রম করতে পারবে না অবশ্যই। যেহেতু ভাই এটা সমতলের সাথে একটু হেলানো আছে, সুতরাং তুমি চাইলে এইখান থেকে সহজেই উঠতে পারবা এই পর্যন্ত। কিন্তু ভাইয়া দেখো তো, এইটা একটু সমতলের সাথে বেশি পরিমাণ হেলানো না, সুতরাং এইখান থেকে এইখানে যাইতে একটু কষ্ট করতে হবে। তার মানে আমরা বুঝলাম ভাইয়া এইটার ঢাল বেশি, এটার ঢাল কম। জাস্ট এটা আমাদের কমন সেন্স। এটা আমাদের ভাইয়া কমন সেন্স। কমন সেন্সের মাধ্যমে আমরা বলতে পারি যে ভাইয়া এর ঢাল বেশি, এর ঢাল কম। তো ভাইয়া ঢাল সম্পর্কে তোমরা পড়াশোনা করেই আসছো ম্যাথমেটিক্স 1 এর স্থানাঙ্ক জ্যামিতিতে, এবং যারা এসএসসি তে হায়ার ম্যাথ ছিল তারাও পড়ে আসছো ঢাল সম্পর্কে। ক্লিয়ার? তো ঢাল বা স্লোপ ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি ভাইয়া? ঢাল বা স্লোপ ইজ ইকুয়াল আমরা লিখতে পারি ভাইয়া রাইজ ডিভাইডেড রান। এখন ভাই রাইজটা কি ভাইয়া? রাইজটাকে আমরা অনেক সময় বা সব সময় আমরা বলে থাকি ভাইয়া কোটি, এবং রানটা কি ভাইয়া বলে থাকি আমরা ভাইয়া ভরসা। মনে করো এই জায়গায় একটা বিন্দু নিলাম, যার নাম দিলাম পি। তাই পি বিন্দুতে যে আমি যেতে চাই, এখান থেকে এই পরিমাণ গেলাম, যাওয়ার পর আমাকে কিছুটা উলম্ব বরাবর পথ অতিক্রম করা লাগবে, কিছুটা আনুভূমিক বরাবর পথ অতিক্রম করা লাগবে। তো এইখান থেকে এইখানে যেতে গেলে আমাকে উলম্ব বরাবর পথ অতিক্রম করতে হবে অবশ্যই। এইখান থেকে এই পরিমাণ পথের নাম দিলাম আমি ভাই ওয়াই, আর এইখান থেকে এই পরিমাণ পথের নাম দিলাম এক্স। যেহেতু এইখানে যেতে গেলে উলম্ব বরাবর যাইতে হবে, আবার আনুভূমিক বরাবর যাইতে হবে। এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত উলম্ব বরাবর যে দূরত্ব, সেটাকে আমরা বলবো ভাইয়া জানো কি? রাইজ। আর এইখান থেকে আনুভূমিক বরাবর যে দূরত্ব, সেটাকে আমরা বলবো ভাইয়া কি? রান। যেটাকে আমরা বলবো ভাইয়া রান। ক্লিয়ার এতটুকু?
তো এই রাইসের আমরা কি বাংলায় কি বলি ভাইয়া? রাইসকে বাংলায় বলি আমরা হচ্ছে ভাইয়া কোটি। আজকে আমরা বাংলায় হচ্ছে কোটি বলি, আর রানটাকে আমরা বাংলায় বলি ভাইয়া হচ্ছে ভুজ। তার মানে আমরা বুঝলাম ভাইয়া ঢাল সমান কি লেখা যায়? ঢালকে আমরা লিখলাম ভাইয়া এম, ঢাল সমান লেখা যায় ভাইয়া কোটি ভাগ ভুজ, তাই না? তো এই চিত্রের মাঝে একটু আসি, দেখো তো এই চিত্রে মনে করো আমি একটু হাত দিয়ে আঁকাইছি, তো যদি এটা তোমাদের গ্রাফে আমি দেখাইতে পারতাম তাহলে খুব ভালো একটা বেটার ফিল পাইতাম। যদিও হাতে আঁকাইছি তবুও এটা দ্বারা বোঝানো যায়। তো আমি একটা নির্দিষ্ট একটা বিন্দুতে ঢাল নির্ণয় করবো, নির্দিষ্ট একটা বিন্দুতে কি করবো আমি ঢাল নির্ণয় করবো। তো মনে করো আমি এই একটা বিন্দু এইখানে কল্পনা করলাম, এই বিন্দুতে আমি ঢাল নির্ণয় করবো। তো ঢাল সমান কি ভাইয়া? ঢাল সমান হচ্ছে ভাইয়া কোটি ডিভাইডেড ভুজ। আমরা ইংলিশে বলবো হচ্ছে রাইস ডিভাইডেড রান, তাই না? রাইস ডিভাইডেড রান। তো দেখো তো ভাইয়া এই বিন্দুতে আমাকে যেতে গেলে উলম্ব বরাবর কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে? এই বিন্দুতে যেতে গেলে উলম্ব বরাবর আমাকে 25 একক দূরত্ব অতিক্রম করা লাগবে, তাই না? তো এই কোটির মানটা কি হবে ভাইয়া? 25। কোটির মানটা হবে ভাইয়া 25। রান কি ভাইয়া? দেখো তো এইখান থেকে এই পরিমাণ দূরত্ব কত ভাইয়া? এইখান থেকে এই পরিমাণ দূরত্ব ভাইয়া 10। তাহলে 25 ডিভাইডেড 10, এটা কিসের মান ভাইয়া? ঢালের মান। কোন বিন্দুর? এই বিন্দুর ঢালের মান। একটু ক্যালকুলেশন করি, এটা আমরা হিসাব করবো 5 দুগুণা 10, 5 পাঁচা 25। তার মানে আমরা বুঝতে পারলাম ভাইয়া ওই বিন্দুর ঢাল হচ্ছে ভাইয়া 5/2। ওই বিন্দুর ঢাল হচ্ছে 5/2। এখন আসো আমরা আরেকটা বিন্দু কল্পনা করি। এই মনে করো আমরা এই বিন্দুতে কল্পনা করলাম, এই বিন্দুতে। তো এই বিন্দুতে দেখো তো ভাইয়া m is equal রান কত? রান কত? এই বিন্দুতে রান হচ্ছে ভাই এইখান থেকে এই পরিমাণ, অর্থাৎ 6। রান হচ্ছে ভাইয়া 6। রাইস কি ভাইয়া? দেখো তো রাইস হচ্ছে এইখান থেকে এই পরিমাণ দূরত্ব, অর্থাৎ হচ্ছে ভাইয়া 15। 15 এটাকে একটু ক্যালকুলেশন করি, এটাকে একটু ক্যালকুলেশন করলে 3 দুগুণে 6, 3 5 15, অর্থাৎ ভাইয়া 5/2। ভাইয়া ব্যাপার কি ভাইয়া? ব্যাপার কি? দেখো তো ভাইয়া এই বিন্দুতেও ঢাল 5/2, এই বিন্দুতেও ঢাল 5/2। একটু খটকা লাগলো না? কোনো খটকা না ভাইয়া। যদি দেখো, যদি দেখো যে রেখাটা হচ্ছে ভাইয়া সরল রেখা, কি বললাম? যদি দেখো রেখাটা হচ্ছে সরল রেখা, তাহলে ভাইয়া ওই সরল রেখার প্রত্যেকটি বিন্দুতে ঢাল সমান হবে। কি বললাম? যে ভাইয়া রেখাটা যদি হয় সরল রেখা, তাহলে এই বিন্দুতেও যে ঢাল হবে, 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 সবগুলোই সমান। তো এই নোটটা আমি একটু এখানে লিখে নেব যে ভাইয়া সরল রেখার ক্ষেত্রে, সরল রেখার ক্ষেত্রে ঢাল প্রতিটি বিন্দুতেই সমান, প্রতিটি বিন্দুতেই সমান। ক্লিয়ার যতটুকু? তাহলে এটা ক্লিয়ার। এই বিন্দুতেও ঢাল যা, এই বিন্দুতেও ঢাল তা, এই বিন্দুতেও ঢাল তা, প্রত্যেকটা বিন্দুতেই ঢাল সমান। বিশ্বাস না হলে তুমি একটু বের করে দেবে, আলাদা আলাদা হবে। তার মানে ঢালের একটা আমরা সূত্র পড়েই গেলাম যে m is equal রাইস বাই রান। এখন আসো ভাই ঢালের ত্রিকোণমিতিক সংজ্ঞাটা কেমন? ঢালের এটা তো আমরা সংজ্ঞা পড়লাম ভুজকুটির সাহায্যে, এখন ঢালের ত্রিকোণমিতিক সংজ্ঞাটা কেমন? ঢালের ত্রিকোণমিতিক সংজ্ঞাটা হচ্ছে ভাই এমন, এক্স অক্ষের সাপেক্ষে, কি বললাম ভাইয়া? ঢালের ত্রিকোণমিতিক সূত্রটা এমন, কোন একটি রেখা এক্স অক্ষের সাপেক্ষে যে পরিমাণ কোণে হেলানো থাকবে সেই কোণের ট্যানজেন্টটাকেই বলবো আমরা ঢাল। কোন একটি রেখা এক্স অক্ষের সাপেক্ষে যে কোণে হেলানো থাকবে সেই হেলানো কোণের ট্যানজেন্টটাকেই বলবো ভাইয়া আমরা হচ্ছে ঢাল। তা মনে করো, মনে করো এই একটা রেখা, এই রেখা এক্স অক্ষের সাপেক্ষে থিটা কোণে হেলানো আছে, এক্স অক্ষের সাপেক্ষে থিটা কোণে হেলানো আছে, তাহলে ঢাল কি হবে ভাইয়া? তাহলে ঢাল m is equal হবে tan থিটা। কি বললাম? m is equal হবে tan থিটা, যেটা যেটা আমরা এখানে লিখে রাখছি যে m is equal হবে ভাইয়া tan থিটা। এই m is equal tan থিটা আর m is equal রাইজ ডিভাইডেড রান, এই দুইটা মূলত একই, এই দুইটা মূলত একই জিনিস, যা সে একটু পরিবর্তন করছে।
এম ইজ ইকুয়াল ট্যান থিটা যা এম ইজ ইকুয়াল রাইজ বাই রন হতা। বিশ্বাস হচ্ছে না তাই না? একটু বিশ্বাস করে দেখ, আমি যদি এটাকে থিটা ধরে এইখান থেকে একটা লম্ব অঙ্কন করি, তাহলে দেখো তো ভাইয়া, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম ও, এটার নাম যদি দিই আমি কিউ, তাহলে পি ও কিউ একটা সমকোণী ত্রিভুজ কিনা? এই পি ও কিউ যদি একটা সমকোণী ত্রিভুজ, আর এই থিটা যদি একটা সূক্ষ্মকোণ, তাহলে এই থিটা এর বিপরীত বাহু কি ভাইয়া? এই থিটা এর বিপরীত বাহু হবে লম্ব। আমরা সচরাচর জানি এই থিটা এর বিপরীত বাহু হবে লম্ব, আর থিটা সংলগ্ন বাহুটা হবে ভাইয়া ভূমি। তার মানে এইটা হচ্ছে ভাইয়া ভূমি। এ নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই, এটা লম্ব এটা ভূমি। তাহলে আমি যদি এখন এইটা ট্যান থিটা বের করতে চাই, ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল কি ভাই? লম্ব ভাই ভূমি। লম্ব বলতে এইটা, তাহলে আমরা লিখলাম ট্যান থিটা ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি লম্ব ডিভাইডেড ভূমি। লম্ব ডিভাইডেড ভূমি। লম্বের মান কি ভাইয়া? এইখান থেকে এই পরিমাণ মান কি? y। তার মানে লম্বের মান y, তাই না? আর ভূমির মান কি? এইখান থেকে এইটা, এইখান থেকে এইখানে যায়, এইখান থেকে এইখানে তা, অর্থাৎ y বাই x। আর যখন আমরা এই সূত্র ফালায়া করতে গেছিলাম রাইজ ডিভাইডেড রান, রাইজ বলতে এই পরিমাণ অর্থাৎ y, রান বলতে এই পরিমাণ অর্থাৎ x, এখানে আসছিল y বাই x, এখানেও আসছে y বাই x। এখানে কোনো কিছুই না, জাস্ট এই সূত্রটাকে একটু পরিবর্তন করছে। তার মানে বোঝা গেল দুটা সূত্রই একই, দুটা সূত্রই একই। ট্যান থিটা ইজ ইকুয়াল যদি লম্ব বাই ভূমি হয়, এখানে লম্ব হচ্ছে y, ভূমি হচ্ছে x। আবার অনুরূপ ভাবে এই ওয়াইটাকে আমরা বলবো ভাইয়া হচ্ছে রাইজ, এক্স টাকে বলবো আমরা ভাইয়া রান। এ নিয়ে তো কারো কোনো সমস্যা না থাকারই কথা। এ নিয়ে যদি কারো কোনো সমস্যা না থাকে, তার মানে আমরা একটু পরবর্তী অংশ চলে যাই। তাহলে আমরা বুঝলাম যে এম ইজ ইকুয়াল হচ্ছে ভাইয়া, একটা হচ্ছে রাইজ বাই রান, আর একটা হচ্ছে এম ইজ ইকুয়াল ট্যান থিটা। ক্লিয়ার এতটুকু? এখন আরো একভাবে আমরা ঢাল নির্ণয় করতে পারি, আমরা আরো একভাবে ঢাল নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে ঢাল ইজ ইকুয়াল y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1। ভাই এইটার সাহায্যে কেমনে আমরা ঢাল নির্ণয় করব? ভাইয়া দুটি যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, দুটি যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তার ঢাল নির্ণয় সূত্র হচ্ছে এইটা। কি বললাম? দুটি স্থানাঙ্ক দেওয়া থাকলে তার ঢাল নির্ণয় সূত্র হচ্ছে ভাইয়া এইটা। এখানে কি বলা আছে? এখানে বলা আছে m ইজ ইকুয়াল y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1। এই y2 মাইনাস y1 টাকে আমরা বলতে পারি ভাইয়া কোটি দ্বয়ের পরিবর্তন, কোটি দ্বয়ের পরিবর্তন, পরিবর্তন। আর x2 মাইনাস x1 টাকে বলবো আমরা ভাইয়া ভুজ দ্বয়ের পরিবর্তন, ভুজ দ্বয়ের পরিবর্তন। এটাকে আমরা আবার ভাইয়া ডেল ওয়াই ডিভাইডেড ডেল এক্স ও লিখতে পারি, ডেল ওয়াই ডিভাইডেড ডেল এক্স ও লিখতে পারি। অতদূর গেলাম না, অতদূর গেলাম না। এখন আসো, মনে করো আমি এই যে এই বিন্দু আর এই বিন্দুর ঢাল কিভাবে আমি বের করতে চাই, এই বিন্দু আর এই বিন্দুর ঢাল কিভাবে আমি বের করতে চাই, তাহলে ঢাল নির্ণয়ের সূত্রটা একটু অ্যাপ্লাই করে দেখি যে ভাইয়া কি আসে। m is equal হচ্ছে y2 minus y1 divided x2 minus x1। তাহলে দেখো, আমরা যদি এই বিন্দুর একটি স্থানাঙ্ক লক্ষ্য করি, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভাইয়া 4,10। আর ভাই এই বিন্দুর স্থানাঙ্ক যদি একটু লক্ষ্য করি, এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে ভাইয়া 8,20। তাহলে ভাইয়া এইটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এইটা x2, এটা y2। তাহলে y2 মাইনাস y1 অর্থাৎ 20 মাইনাস 10, x2 মাইনাস x1 অর্থাৎ x2 8, আর x1 কত ভাইয়া 4। তাহলে 20 এর থেকে 10 বাদ দিলে কত হয়? 20 এর থেকে 10 বাদ দিলে হয় 10, 10 এর থেকে 8 এর থেকে 4 বাদ দিলে হয় কত ভাইয়া? 4। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 4 দুগুণা, সরি 2 দুগুণা 4 আর 5 দুগুণা 10, 5/2। দেখো আমি যে বলছিলাম সরলরেখার ক্ষেত্রে ঢাল প্রতিটা বিন্দুতে সমান, মিলছে কি? আগে যখন তুমি এই সূত্রে অ্যাপ্লাই করে করছো তখনও দেখছো 5/2, এখন এই সূত্রে অ্যাপ্লাই করে দেখলাম এখানেও 5/2। তার মানে সরলরেখার ক্ষেত্রে প্রতিটা বিন্দুতে ঢাল সমান। এ নিয়ে কারো কোনো কনফিউশন নাই, এ নিয়ে কারো কোনো কনফিউশন নাই। তাহলে ভাই কনফিউশনটা কোথায়? ভাইয়া এইখানে দেখো, এইখানে দেখো, এই যে আমি চিত্রটা এখানে অঙ্কন করছি,
এর প্রতিটা বিন্দুতেই ঢাল সমান। অর্থাৎ যতই সামনে আগাক না কেন, এর ঢালের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ এইটা যদি ভাইয়া হয়, এইখানে যদি থিটা কোণ উৎপন্ন হয়, এখানেও থিটা কোণ উৎপন্ন হবে, এখানেও থিটা কোণ উৎপন্ন হবে, এখানেও থিটা কোণ উৎপন্ন হবে, এটা নিয়েও কোনো সন্দেহ নাই। তাহলে ভাইয়া সন্দেহ কোথায়? এমনও তো আছে যেখানে ঢাল প্রতিনিয়ত পরিবর্তন হতেই থাকে। তো ঢালের মান যেখানে প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে, সেখানে আমরা কিভাবে ঢাল নির্ণয় করতে পারি? যেখানে ঢালের মান প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে, সেখানে আমরা কিভাবে ঢালের মান নির্ণয় করতে পারি সেটা এখন শিখবো। এই যে ভাই একটা বক্ররেখা, এই বক্ররেখার আমি ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয় করতে গেলে আমাকে মাথায় কি রাখতে হবে? মাথায় রাখতে হবে যে ভাইয়া এর ঢাল প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এই জায়গায় ঢাল এক, 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 এই জায়গায় ঢাল এক। কিন্তু সরলরেখার ক্ষেত্রে কি জানছিলা? যে প্রত্যেকটা বিন্দুতেই ঢাল সমান, কিন্তু বক্ররেখার ক্ষেত্রে প্রতিনিয়ত ঢালের মান পরিবর্তন হচ্ছে। যেহেতু প্রতিনিয়ত ঢালের মান পরিবর্তন হচ্ছে, সুতরাং আমরা এখন ঢাল কিভাবে বের করব এটা জানার বিষয়। তো ভাইয়া যখন আমাকে বলবে যে এই বিন্দুর ঢাল বের করো, অর্থাৎ পি বিন্দুর ঢাল বের করো, তখন আমার কি কাজ হবে? তখন আমার কাজ হচ্ছে এই পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা। স্পর্শকটা হলো না, পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করে ফেললাম। এই পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করে ফেললাম। এই স্পর্শক অঙ্কন করার পরে এই স্পর্শকের যে ঢাল, কি বললাম? এটা হচ্ছে কি ভাইয়া? স্পর্শক। এই স্পর্শকের যে ঢাল, সেই ঢালটাই মূলত হচ্ছে এই পি বিন্দুর ঢাল। ক্লিয়ার এতটুকু? তার মানে কি বুঝলা? বুঝলা যে কোনো বক্ররেখায় ঢাল বের করতে গেলে কি করতে হবে? বলতো? ওই বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে। আর ওই স্পর্শকের যে ঢাল, সেই ঢালই হচ্ছে ভাইয়া ওই বিন্দুর ঢাল। আর ওই বিন্দুর ঢালটাকেই বলবো ভাইয়া আমরা ওই বিন্দুর ডেরিভেটিভ। তাহলে কি বুঝলা? পি বিন্দুর ঢাল মানেই হচ্ছে ভাইয়া ওইটার ডেরিভেটিভ। ক্লিয়ার এতটুকু? তার মানে আমরা শিখতে পারলাম কি, যে ভাইয়া কোনো একটা বক্ররেখার মধ্যে যদি আমাকে ঢাল বের করতে বলে, তাহলে করণীয় কি? যে বিন্দুতে ঢাল বের করতে বলবে, ওই বিন্দুতে একটা কাজ হচ্ছে আমার কি? স্পর্শক অঙ্কন করা। ওই স্পর্শকের যে ঢাল, ওই ঢালটাকেই আমরা বলবো ভাইয়া ওই বিন্দুর ঢাল। ক্লিয়ার? এখন তো ভাইয়া প্রশ্ন হবে যে ভাইয়া আমরা স্পর্শকের সাহায্যে তো ঢাল বের করলাম, কিন্তু ভাইয়া গাণিতিকভাবে এটাকে কিভাবে দেখাবো? প্রশ্ন আসতে পারে না? অবশ্যই প্রশ্ন আসবে। তো এই গাণিতিকভাবে দেখানোর জন্যই আমাদের এখন কাজ, কোনো একটা বিন্দুর তো আমরা ঢাল বের করতে পারি না। এই কারণে আমি দুইটা বিন্দু নিছি, দেখো এই চিত্রের মাঝে একটা নিলাম পি আর একটা নিলাম কিউ। তো এখন চাইলে আমরা এই পি কিউ এর ঢাল বের করতে পারবো না? অবশ্যই পারবো। এখন চাইলে আমরা এই পি কিউ এর ঢাল বের করতেই পারবো। তা মনে করো যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে তোমার গিয়ে এক্স। কি বললাম? এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ভাইয়া তোমার এক্স। আর এইখান থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ভাইয়া এইচ। এই এইচ এর মান মনে করো খুবই ক্ষুদ্র। এইখান থেকে এইখানকার দূরত্ব এক্স, আর এইখান থেকে এইখানকার দূরত্ব ভাইয়া এইচ। এবং ফাংশনে একটা জিনিস পড়ছো কি ভাইয়া? y is equal লেখা যায় f of x।
যেহেতু এইখান থেকে এইখানকার দূরত্ব এক্স, তাহলে ভাই এইখান থেকে এইখানকার দূরত্ব হওয়ার কথা ছিল কি ওয়াই। তো ওয়াইটাকে আমি চাইলে কিভাবে লিখতে পারি ভাইয়া? ওয়াইটাকে চাইলে আমি লিখতে পারি এফ অফ এক্স। ওয়াইটাকে চাইলে আমরা লিখতে পারি এফ অফ এক্স। এ নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই। এইখান থেকে দূরত্ব এক্স, আর এইখান থেকে এই পরিমাণ দূরত্ব কি ভাইয়া? ওয়াই, তাই না? আর ওয়াইটাকে আমরা লিখতে পারি এফ অফ এক্স। তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন, এই পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো তো? এই পি বিন্দুর স্থানাঙ্ক হবে ভাইয়া আগে হবে ভুজ, তারপরে হবে কোটি। ভুজের মান কি? ভুজের মান হচ্ছে এক্স। কোটির মান কি ভাইয়া? এফ অফ এক্স। কোটির মান হবে এফ অফ এক্স। এতটুকু তো ক্লিয়ার, এতটুকু তো ক্লিয়ার, এতটুকু তো ক্লিয়ার, তাই না? এতটুকু ক্লিয়ার। এখন আসো কিউ বিন্দুর ক্ষেত্রে। ভাইয়া এইখান থেকে এইখান যদি হয় এক্স, আর এইটুকু যদি হয় এক্স, তার মানে বলো তো, তার মানে বলো তো এই পুরোটা কত? এই পুরোটা কত? পুরোটা এক্স প্লাস এইচ কিনা? এই পুরোটা এক্স প্লাস এইচ কিনা? এইখান থেকে এতটুকু এক্স, এইখান থেকে এতটুকু এইচ, পুরোটা যোগ করলে কত হয়? এক্স প্লাস এইচ। তাহলে এইখান থেকে যদি এটা এক্স প্লাস এইচ হয়, এইখান থেকে এতটুকু এক্স হওয়ার কারণে যদি ওয়াই হয় এফ অফ এক্স, তাহলে এইখান থেকে এক্স প্লাস এইচ হওয়ার কারণে ওয়াই এর মান কি হবে? ওয়াই এর মান হবে তোমার গিয়ে এফ অফ এক্স প্লাস এইচ। তার মানে এইখান থেকে, এইখান থেকে এই যে ওই বড় এই পর্যন্ত মান কি হবে বলো তো ভাইয়া? এফ অফ এক্স প্লাস এইচ। এই ওয়াইটা আমি মুছে দিলাম। বুঝছো? বুঝো নাই? পি বিন্দুর ক্ষেত্রে ভুজ ছিল কি এক্স, এক্স হওয়ার কারণে ওয়াই হইল কি এফ অফ এক্স। আবার এই কিউ বিন্দুর ক্ষেত্রে ভুজের মান কি? এইখানে এক্স, এইখানে এইচ, যোগ করলে হয় এক্স প্লাস এইচ। তার মানে ভুজের মান পাইলাম এক্স প্লাস এইচ। তাহলে কুটির মান কি পাবো? এফ অফ এক্স প্লাস এইচ। এই কারণে দিছি এফ অফ এক্স প্লাস। তাহলে এখন বলো তো ভাইয়া, এই কি বিন্দুর, এই কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? ভুজের মান কি? ভুজের মান হচ্ছে এক্স প্লাস এইচ। কোটির মান কি? কোটির মান হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ। তাই কিনা? ঠিক তাই। ভুজ পাইলাম, কোটি পাইলাম, দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুর মধ্যে ঢাল নির্ণয়ের সূত্র কোনটা? এটা না? y2 minus y1 divided x2 minus x1, y2 minus y1 divided x2 minus x1। আমাদের মনে রাখা লাগবে, আমাদের মনে রাখা লাগবে আমি চাচ্ছি কিসের মান? আমি চাচ্ছি কিসের মান? আমি চাচ্ছি হচ্ছে পি বিন্দুর ঢাল। আমি চাচ্ছি হচ্ছে পি বিন্দুর ঢাল, তাই না? তো এই পি বিন্দুর ঢাল নির্ণয় করার জন্য আগে আমাকে পি কিউ বিন্দুর ঢাল নির্ণয় করতে হবে। আগে আমাকে পি কিউ বিন্দুর ঢাল নির্ণয় করতে হবে। তো পি কিউ বিন্দুর ঢাল কি হবে? y2 minus y1, যেখানে y2 কি? f of x plus h, f of x plus h। আর y1 মানে কি? y1 মানে হচ্ছে f of x। তার মানে বিষয়টা কেমন দাঁড়াইলো? বিষয়টা দাঁড়াইলো f of x plus h minus f of x divided x2 minus x1। x2 বলতে কি? x plus h বিয়োগ x1 বলতে কি? জাস্ট x। এই x আর x কাটা গেলে দেখো তো ভাইয়া, এই PQ এর ঢাল কি পাচ্ছ তুমি? PQ এর ঢাল পাচ্ছ f of x plus h minus f of x divided just h। তো আমি বের করলাম কি? আমি বের করলাম হচ্ছে PQ এর ঢাল। আমি বের করলাম PQ এর ঢাল। কিন্তু আমি যেহেতু ডেরিভেটিভ পড়তেছি, ডেরিভেটিভ মানে কি? কোন একটা বক্ররেখার মধ্যে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্ণয় করা। নির্দিষ্ট মানে কি? একটা বিন্দু, একটা বিন্দু মানে কি? আমি বের করতেছি কি পি বিন্দুর ঢাল। সুতরাং আমরা বের করছি কি পি কিউ বিন্দুর ঢাল। পি কিউ বিন্দুর ঢাল দিয়ে আমার কোনো কাজ আছে না। আমাকে বের করতে হবে কি? আমাকে জাস্ট বের করতে হবে জাস্ট এই পি বিন্দুর ঢাল। এই পি বিন্দুর ঢাল আমরা কেমনে বের করতে পারি? কেমনে বের করতে পারি এটা একটু লক্ষণীয় বিষয়। আমরা পাইলাম পি কিউ বিন্দুর ঢাল, আমাকে লাগবে কার মান? লাগবে হচ্ছে পি বিন্দুর ঢাল। তো পি বিন্দুর ঢালটাকে আমরা কেমনে নিয়ে আসবো একটু দেখো। এই কিউ বিন্দু মনে করো এইখানে আছে, এই কিউ বিন্দু যদি আমি একটু সামনে নিয়ে আসি, এই কিউ বিন্দুকে যদি আমি আস্তে আস্তে পি এর কাছাকাছি নিয়ে আসি, এই পি বিন্দুটা এখানে আছে, কিউ বিন্দু এখানে আছে, ওই কিউ বিন্দুটাকে যদি আমি ভাইয়া আস্তে 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 সংকোচন করতে 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 যদি আমি পি এর খুবই কাছাকাছি নিয়ে আসি, তখন বিষয়টা কেমন দাঁড়াবে দেখো। যখন এইটা এখানে আসবে
তখন এইচ এর মান আরো ক্ষুদ্র হবে। যখন এইটা এখানে আসবে এইচ এর মান আরো ক্ষুদ্র হবে। যখন এইটা এখানে আসবে এইচ এর মান আরো ক্ষুদ্র হবে। বিষয়টা বোঝো নাই? দেখো, মনে করো এখানে এইচ এর মান, ওই যে কিউ বিন্দুতে এইচ এর মান আছে তোমার গিয়ে 5, তো এইটাকে যখন আমি আরো কমাবো সেটা হবে 4, এইটাকে যখন আমি আরো কমাবো সেটা হবে 3, এইটাকে যখন আমি আরো কমাবো তখন এইচ এর মান হবে 2, এইটাকে যখন আমি আরো কমাবো তখন এইচ এর মান কত হবে? 1, তাই না? ঠিক তাই। তো আমি এইখানে দুইটা বিন্দুর ঢাল নির্ণয় করছি, আমাকে লাগবে একটা বিন্দুর ঢাল। তো এই কিউ বিন্দুটাকে সরাইতে 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 এমন এক জায়গায় আনবো, এমন এক জায়গায় আনবো যাতে পি কিউ এর মধ্যে তেমন কোনো তফাৎ না থাকে, পি কিউ এর মধ্যে তেমন কোনো তফাৎ না থাকে। আর যখন পি কিউ এর মধ্যে তেমন কোনো বেশি তফাৎ নাই, তখন এইচ এর মান কি হবে? এইচ এর মান কমতে 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 এইচ এর মান এমন এক জায়গায় আসবে, এইচ এর মান এমন এক জায়গায় আসবে যেটা কেমন? জিরো এর কাছাকাছি, জিরো এর কাছাকাছি। আর জিরো এর কাছাকাছি কিন্তু কি জিরো নয়। এইটা এইচটা এখন এইখানে আছে, এইচ এর মান যখন আমি এইখানে নিয়ে আসবো কিউটাকে, এইচ এর মান কমলো না? এইখান থেকে এখানে আসলো না? আরো কমাইলে এইচ এর মান আরো কমবে না? আরো কমাইলে এইচ এর মান আরো কমবে না? আরো কমাইলে এইচ এর মান আরো কমবে, আরো কমবে, আরো কমবে। এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে যখন এইচ এর মান এতটাই কমবে যেটাকে আমরা বলতে পারি জিরো এর কাছাকাছি কিন্তু জিরো নয়। এর আগের অধ্যায়ের বেসিক ক্লাস আমি কি শিখাইছি ভাইয়া? কোনো কিছু যদি কাছাকাছি যায় তাহলে আমরা তাকে কি দ্বারা প্রকাশ করি? টেন্স টু, টেন্স টু, টেন্স টু। যখন আমি বললাম যে কোনো কিছু যদি মনে করো এক্স এর মান যদি 2 এর কাছাকাছি যায় তাহলে আমি বলবো যে এটা x টেন্স টু 2। x এর মান যদি 3 এর কাছাকাছি যায় আমরা বলতে পারি x টেন্স টু 3। যদি x এর মান 0 এর কাছাকাছি যায় আমরা বলতে পারি x টেন্স টু 0। তাহলে ভাই এখানে h এর মান কমতে কমতে কোথায় আসছে? 0 এর কাছাকাছি, আমরা বলতে পারি h টেন্স টু 0, h টেন্স টু 0। আর যখন h টেন্স টু 0 হবে তখন এই পি বিন্দু আর কিউ বিন্দুর মধ্যে কোনো ধরনের ওই লেভেলের তফাৎ নাই। যে পরিমাণ তফাৎ থাকবে ওই পরিমাণ তফাৎ আমরা গাণিতিকভাবে হিসাব করব না, গাণিতিকভাবে হিসাব করব না। যখন গাণিতিকভাবে হিসাব করব না তখন কিউ বিন্দুটা কমতে 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 পি এর কাছাকাছি চলে আসবে। তখন কি হবে? তখন কি হবে? তখনই আমরা পাবো হচ্ছে পি বিন্দুর ঢাল। যেহেতু এইচ খুবই ক্ষুদ্র, এইচ খুবই ক্ষুদ্র যেটা জিরো এর কাছাকাছি কিন্তু জিরো নয়, তাহলে সেক্ষেত্রে এই পি কিউ এর ঢাল বলতে কি বোঝাবে? সেক্ষেত্রে এই পি কিউ এর ঢাল বলতে বোঝাবে জাস্ট পি বিন্দুর ঢাল, জাস্ট বোঝাবে পি বিন্দুর ঢাল। যেহেতু কিউ কমে আসছে এই কারণে এইচও কমে আসছে, এস কমতে কমতে কোথায় আসছে? এস টেন্স টু 0 হইছে, এস টেন্স টু 0 হইছে। সুতরাং পি কিউ এর ঢাল বলতে আমরা তখন বুঝবো পি বিন্দুর ঢাল। আর এই পি বিন্দুর ঢাল যখন আমরা হিসাব করব তখনই চলে আসবে ভাইয়া লিমিট, তখনই চলে আসবে লিমিট। তখন কেন লিমিট আসবে? যেহেতু টেন্স টু 0 হইছে, 0 এর কাছাকাছি এস গেছে, আমরা লিখতে পারি পি বিন্দুর ঢাল। আগে পি কিউ এর ঢালটা কেমন ছিল? f of x plus s minus f of x divided h। তাহলে এখানে কি হলো? h এর মানটা কত নিচে গেছে? h এর মানটা গেছে 0 এর কাছাকাছি। সুতরাং আমরা দিতে পারি লিমিট h টেন্স টু 0। এই যে আমরা একটা ফর্মুলা পাইলাম, এই যে একটা ফর্মুলা পাইলাম যেটাকে বলে ভাইয়া the first principle of derivative। কি বললাম? the first principle of derivative। এই অধ্যায়ের অঙ্কগুলো এই সূত্রের সাহায্যেই হবে। তাহলে এখন বলো এই যে পি বিন্দুর ঢাল বের করলাম, এই পি বিন্দুর ঢাল বলতে কি বোঝায়? পি বিন্দুর ঢাল বলতে বোঝাচ্ছে যে ওইখানের ডেরিভেটিভ, ওইখানকার ডেরিভেটিভ। ক্লিয়ার এতটুকু? তো এই হচ্ছে আমাদের সূত্র, এই সূত্রের সাহায্যে আমাদের অধ্যায়ে যতগুলো ম্যাথ আছে সবগুলো আমাদের করা সম্ভব। কি বোঝো না? এখানে কিচ্ছু করি নাই, জাস্ট
এইখান থেকে এইখানে এক্স নিছি পি বিন্দুর ক্ষেত্রে, আর কিউ বিন্দুর ক্ষেত্রে এইখান থেকে এইখানে আমি এক্স প্লাস এইচ নিছি। পি বিন্দুর ক্ষেত্রে এইখান থেকে এইখানে এফ অফ এক্স নিছি, কিউ বিন্দুর ক্ষেত্রে এইখান থেকে এইখানে এফ অফ এক্স প্লাস এইচ নিছি। তারপরে কি ভাইয়া, দুটা বিন্দুর ঢাল নির্ণয় সূত্র করছি। এটা হচ্ছে ওয়াই টুর মান, এটা হচ্ছে ওয়াই ওয়ার মান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এইটা হচ্ছে ভাইয়া তোমার গিয়ে এক্স টুর মান, এটা হচ্ছে এক্স ওয়ান এর মান, এক্স টু মাইনাস এক্স ওয়ান। তারপরে এক্স এস কাটি দিয়ে এটা রেখে দিছি। কিন্তু আমাদের দরকার হচ্ছে কি পি বিন্দুর ঢাল। আমাদের বের হয়েছে পি কিউ এর ঢাল, তো কিউটাকে এমন জায়গায় কমাইতে 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 এমন জায়গায় নিয়ে আসতে হবে যাতে পি কিউ আর পি এর মধ্যে কোনো তফাৎ না থাকে। ওই লেভেলের তফাৎ না থাকে, কিন্তু তফাৎ একটু থাকতে হবে, যেহেতু আমরা দুটো বিন্দুর ঢাল নির্ণয় করতেছি। তো কিউ যত সামনে নিয়ে আসবো কমবে, কমতে কমতে এমন জায়গায় আসবে যেখানে পিকিউ এর মধ্যে তেমন কোনো তফাৎ নাই, আর পিকিউ এর মধ্যে যদি তেমন কোনো তফাৎ না থাকে, এইচ এর মধ্যে কি আর মানটা বড় হবে না, এইচ এর মানটা কমতে কমতে এমন জায়গায় আসবে, এক্স এর কাছাকাছি চলে আসবে, তখন আমরা বলবো যে এইচ এর মান টেন্ডস টু জিরো হয়ে গেছে, জিরো এর কাছাকাছি। ক্লিয়ার আছে?